এভরিওয়ান, গেছো দিদির আর একটা ঝকঝকে নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক পেছনে একটা হিউজ স্ট্রাকচার তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে ব্রিটিশ মিউজিয়াম। হ্যাঁ, 1753 সালে তৈরি হয়েছিল এবং এটা পৃথিবীর বৃহত্তম পাবলিক মিউজিয়াম। এখানে প্রায় 8 মিলিয়ন জিনিসপত্র আছে এবং আমার ক্লাস 12-এ আমি যখন হিস্ট্রি পড়াই তখন আমাকে ক্লাসে হিস্ট্রি অফ মিউজিয়াম পড়াতে হয়। সেখানে আমি ভীষণ ভালো লাগছে যে প্রতি বছর আমাকে ব্রিটিশ মিউজিয়াম পড়াতে হয় এবং ফাইনালি আমি ব্রিটিশ মিউজিয়ামের সামনে এসে দাঁড়িয়ে আছি এবং ভেতরে এত 8 মিলিয়ন জিনিস দেখা আমি শিওর আমার পক্ষে সম্ভব হবে না, বাট আই উইল ট্রাই টু কাভার ম্যাক্সিমাম জিনিসপত্র যা আছে সেটা দেখার চেষ্টা করব এবং তোমাদেরকেও দেখানোর চেষ্টা করব। তো চলে এসো আমার সঙ্গে দ্য ফেমাস ব্রিটিশ মিউজিয়াম, কাম উইথ মি। অ্যাকচুয়ালি ব্রিটিশ মিউজিয়াম একটা পাবলিক মিউজিয়াম যেটা ডেডিকেটেড টু হিউম্যান হিস্ট্রি, আর্ট, কালচার, এবং এটা ব্লুমসবেরি এরিয়া তে অবস্থিত লন্ডনে। এবং এটা বেসিক্যালি ডকুমেন্ট করে দ্য স্টোরি অফ হিউম্যান কালচার ফ্রম ইটস বিগিনিং টু দ্য প্রেজেন্ট। ব্রিটিশ মিউজিয়াম অ্যাকচুয়ালি প্রথম পাবলিক ন্যাশনাল মিউজিয়াম যেটা কিনা এই নলেজ বা জ্ঞানের যে ম্যাক্সিমাম নাম্বার অফ ফিল্ডস আছে তার প্রায় প্রত্যেকটা কাভার করে। এটা কিন্তু সহজ বিষয় নয়। যাই হোক, তো আমরা ব্রিটিশ মিউজিয়ামে ঢুকেই কয়েকটা ইম্পর্টেন্ট, যেগুলো অ্যাকচুয়ালি পুরো ব্রিটিশ মিউজিয়াম কাভার করতে গেলে মেবি 7 দিন সময় লাগে, তো এত তো আমাদের সময় ছিল না। তাই জন্য আমরা প্রথমেই নিচে একটা ম্যাপ দেখে নিয়েছিলাম যে যেখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে সেগুলো দেখার। তো সেই অনুযায়ী আমরা একদম রুম নাম্বার দেখে দেখে ব্রিটিশ মিউজিয়ামের সেই ইম্পর্টেন্ট জিনিসগুলো কাভার করার চেষ্টা করছিলাম। এগেন, সেই কাভার করাটাও মুখে যতটা বললাম ততটা কিন্তু সহজ ছিল না, কারণ রুম নাম্বার তো পরিষ্কার দেওয়া আছে যে রুম নাম্বার 24-এ যাও, রুম নাম্বার 25-এ যাও, ইত্যাদি প্রভৃতি। কিন্তু এই যে হিউজ বড় একটা জায়গা নিয়ে তৈরি, কোথায় যে কোন রুম অবস্থিত সেটা বুঝতেই পারছিলাম না। এখন যে রুমের ছবিটা দেখছো সেটা গ্রিস হিস্ট্রির ছবি। তো গ্রিস হিস্ট্রি আমাদের যেহেতু আমাকে যাদবপুর ইউনিভার্সিটিতে হিস্ট্রি অফ গ্রিস পড়তে হয়েছে, এই যে একটা বিরাট বড় ভাজের ছবি দেখছো, এটা ইন্ট্রিকেট কাজ এবং সামনে থেকে দেখে কেমন একটা অস্ট্রাক হয়ে যেতে হয়। এই যে বাক্সটা দেখছো এটা নাকি পৃথিবীর সবচেয়ে বড় একটা বৃহত্তম বাক্স, যার কিনা একটা ঢাকনা আছে এবং নিচটা আছে এবং ভেতরটা এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা ভেতরটা পর্যন্ত পেইন্টেড। তো সত্যিই ভাবলে অবাক হতে হয় যে এত বড় একটা বাক্স কিভাবে এনেছিল। এই যে ছবিগুলো দেখছো এগুলো সমস্ত মেড অফ গোল্ড। তো দেখে আমার একটু অবাকই লাগছিল যে এত এত সোনার জিনিস এখানে রাখা আছে, এবং আমি বুঝতেই পারছিলাম যে কেন ব্রিটিশ মিউজিয়ামে এত বড় বড় জিনিস আছে এবং সেগুলোর সোর্সটাও কি। এখন যে জায়গাটা তোমরা দেখছো সেটা অবশ্যই দেখেই বুঝতে পারছো, এই যে মাদার ইন্ডিয়া দেখছো, একটু আগে পণ্ডিত জওহরলাল নেহেরুর ছবি দেখছিলে, মহাত্মা গান্ধীর ছবি এই যে এক্ষুনি দেখতে পাবে। তো বুঝতেই পারছো এটা একটা ইন্ডিয়া গ্যালারি। তো আমরা খুঁজে বের করেছিলাম ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড পার্টিশন হিস্ট্রি এখানে আছে, তো আমরা খুঁজে বার করছিলাম যে ইন্ডিয়া পার্টটা কোথায় রাখা আছে। তো ইটস আ হিউজ কালেকশন ফ্রম ইন্ডিয়া। এবং ভালো লাগছিল দেখতে যে ভারতবর্ষের প্রচুর জিনিস, এই যে সুভাষচন্দ্র বোসের সম্পর্কে লেখা আছে এবং তার পাশে তার একটা স্মৃতি ফলকও আছে। তো ভালো লাগছিল, এটা মন্বন্তরের ছবি। ভালো লাগছিল একদিকে যে ভারতবর্ষের এত জিনিস এখানে এত বাইরে এসে লন্ডনে এসে দেখতে পাচ্ছি। একটু খারাপও লাগছিল অ্যাট দ্য সেম টাইম যে ইন্ডিয়ার এত ইম্পর্টেন্ট কিছু কিছু ট্রেজার্স আই উইল সে সেগুলো ইন্ডিয়াতে নেই, এখানে আছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি এটাও ভাবছিলাম যে ইন্ডিয়ায় যদি থাকতো তাহলে কি এগুলো এরকম ভাবে এত সুন্দর করে এত যত্ন করে এগুলো কি রাখতে আমরা পারতাম? সেটাও একটা বিষয়, নিশ্চয়ই পারতাম। যাই হোক, এসব ভেবে আর লাভ নেই। ব্রিটিশ ইন ইন্ডিয়া, তো ব্রিটিশ ইন্ডিয়ায় আমাদের কি কি
জিনিসপত্র তখন তৈরি হয়েছিল বা কি কি জিনিসপত্র এখানে আনা হয়েছে, সেগুলোর সোর্স কি, এগুলো সম্পর্কেও কিন্তু অনেক কিছু জানতে পারছিলাম। অ্যাকচুয়ালি অমরাবতী স্কুল অফ আর্ট সম্পর্কে অনেক কিছু দেখলাম, এবং আমি যেটা দেখলাম বা জানলাম সেটা হচ্ছে অমরাবতী স্কুল অফ আর্টের প্রচুর স্থাপত্য এবং ভাস্কর্য কিন্তু ব্রিটিশ মিউজিয়ামেই আছে। তো দেখে ভালোই লাগছিল। ইন্ডিয়ার প্রচুর দরকারি জিনিসপত্র আছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ বুদ্ধের অনেক রকমের মূর্তি আমরা দেখছিলাম, নটরাজ মূর্তি দেখলাম, প্রত্যেকটাই কিন্তু ভীষণ ইন্ট্রিকেট কাজ, সেটা পাথরেরই হোক বা অন্য কোনো লোহারই হোক, প্রত্যেকটাই দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। তো ঠিক আছে, কোথাও তো একটা আছে, ভালো করেই আছে, যত্নে আছে। এবং ব্রিটিশ মিউজিয়ামের একটা জিনিস আমি দেখে অবাক হচ্ছিলাম, যে এই যে এত জিনিস আছে, 8 মিলিয়ন ওয়ার্কস, এত প্রত্যেকটা জিনিসে এক ফোঁটা ধুলো নেই। দিস ইজ সামথিং ভেরি ক্রেজি, আই উইল সে। মানে কিভাবে যে এত, মানে সাধারণ মানুষ যেভাবে ভাবে আর কি, কিভাবে যে আমাদের তো বাড়িতে এইটুকু দু একটা সামান্য জিনিসই রাখতে মাথা খারাপ হয়ে যায়, এত জিনিস যে কিভাবে এত যত্ন করে রেখেছে কে জানে। যাই হোক, এখন যে ঘরটা দেখছো এটা বুঝতেই পারছো মমির ছবি এগুলো, এবং এত সুন্দর ছবি আঁকা কফিন, সেটা ভাবাই যাচ্ছে না। এবং মমি প্রচুর দেখলাম, মমি রাখার বক্স দেখলাম যেগুলো বিউটিফুলি ডেকোরেটেড। তো এটা বুঝতেই পারছো এটা হচ্ছে ইজিপ্টের রুম, এবং ইজিপ্ট আমাকে সবসময় অ্যাট্রাক্ট করে। পিরামিড, মমির হিস্ট্রি আমাকে নয় সবাইকেই অ্যাট্রাক্ট করে বোধহয়। মিউজিয়ামের পরের হিস্ট্রিটা দেশের মানুষের, শোনো তোমরা একটু, কার সঙ্গে দেখা হলো, কিভাবে দেখা হলো। হ্যালো, তো আমি আজকে দাদার সঙ্গে আলাপ করাবো, খুব এক্সাইটেড হয়ে গেছি। প্রথম কথা তো দাদার গাড়ি হচ্ছে ফাটাফাটি টেসলা, মানে আমি ভাবতেই পারছি না এরকম গাড়িতে চড়েছি। তো আমরা উবার বুক করেছিলাম, দাদা এসছেন। তো দাদার বাড়ি হচ্ছে সিলেটে। দাদা আপনি একটু বলুন আপনি কোথায়? আমার সিলেট বিভাগের হবিগঞ্জে দেশের আচ্ছা বাড়ি। আচ্ছা, লন্ডনে আসছি। আপনি কত বছর আছেন? আমি আছি 24 বছর। 24 বছর। তো বা এখানে ফ্যামিলি থাকে? জি জি, আমাদের ফ্যামিলি সবাই। সবাই থাকে, বা ভালো লাগে, অনেক বছর তো হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, খুবই ভালো। আর আপনার মানে দেশের কথাও মনে পড়ে। মনে পড়ে, খুব স্বাভাবিক। লন্ডন তো লন্ডন, লন্ডন, ঠিক। যে আপনাদেরকে পাইছি খুবই ভালো লাগছে। খুব ভালো লাগছে। আর দাদার সঙ্গে আমার সিলেটি ভাষায় কথা হলো, আমার ত্রিপুরায় আমি বড় হয়েছি, তাই সিলেটি ভাষা, দাদাও খুশি হয়েছেন আমার সঙ্গে। সিলেটি মাইটটা খুশি হয়েছেন না আমার লগে? আমি সিলেটি মাইতেও খুশি হয়েছি। খুশি হয়েছি, হ্যাঁ, আপনারও ভালো লাগছে এতদিন বাদে আপনি সিলেটি মারতে পারছেন। ঠিক হ্যাঁ, ধন্যবাদ 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 ধন্যবাদ, ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। হ্যাঁ, আর ওই ভালোভাবে করেন, ঘোরাঘুরি করেন। ঠিক, খুবই ভালো মৌসুম এখন। ঠিক, মৌসুমটা হচ্ছে না ঠান্ডা না গরম। ঠিক ঠিক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান। ফাইনালি যেখানে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে মাদাম তুসো ওয়ার্কস মিউজিয়াম। অনেক গল্প শুনেছি। 1835 সালে প্রতিষ্ঠা হয়েছিল, এবং এর যিনি এটার পেছনে সবচেয়ে বড় যার ভূমিকা ছিল তিনি হচ্ছেন বিখ্যাত ফ্রেঞ্চ ওয়্যাক্স স্কাল্পটার, তার নাম হচ্ছে ম্যারি তুসো। এবং চেম্বার অফ হরার্স থেকে এটা সবচেয়ে বেশি পপুলারাইজ করে, এবং এটার ভেতরে তোমরা জানোই যে বিখ্যাত সব মোমের মূর্তি আছে, এবং আমাদের ভারতবর্ষের অনেক বিখ্যাত মানুষের মূর্তি কিন্তু এখানে আছে। তো আই এম এক্সট্রিমলি এক্সাইটেড অ্যাবাউট ইট, দেখবো বলে ভেতরে কি কি আছে। তো চলে এসো আমার সঙ্গে, দেখি। তো দিস ইজ দ্য লিফট, বেশ হাউস অফ হরার্স মতন মনে হচ্ছে, বেশ মানে অন্ধকার অন্ধকার একটা সিচুয়েশন। তো দিস ইজ দ্য এন্ট্রান্স অফ মাদাম তুসো। এবার আমরা ভেতরে ঢুকবো। মাদাম তুসোতে ঢুকেই মিস্টার শাহরুখ খানের সঙ্গে দেখা হলো। ওই যে কায়দারুর পোজটা করার চেষ্টা করলাম, বোকা বোকা পোজ, একটুও হলো না, আমার দ্বারা কায়দা হয় না, আমি লক্ষ্য করেছি। যাই হোক, তো ইন্ডিয়ান সেলিব্রিটিস বা ব্যক্তিত্ব ছাড়াও আরও অনেক ইন্টারন্যাশনাল সেলিব্রিটিদের সন্ধান পাওয়া গেল, দেখা গেল। সবচেয়ে যেটা খুব ভালো লাগছিল যে মোমের মূর্তিগুলো কিন্তু একদমই
আনরিয়াল মনে হচ্ছিল না, ভীষণই রিয়াল মনে হচ্ছিল এবং মাঝে মাঝে মনে হচ্ছিল এ কি মানুষ নাকি মোমের মূর্তি। তো ইট ওয়াজ রিয়েলি ফ্যান্টাস্টিক এবং খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হলো। দীপিকা পাড়ুকোনের মূর্তিটাও যেমন ভালো ছিল, এই যে তোমরা দেখতে পাচ্ছ, সঙ্গে ওর ড্রেসটাও কিন্তু একদম ফ্যান্টাস্টিক ছিল। ঠিক Deepika তারপরেই Padukone, she is looking nice. ক্যাটরিনা কাইফকে দেখলাম। এই যে দেখছো ক্যাটরিনা কাইফ, এর ড্রেসটা সামহাও আমার পছন্দ হয়নি। ঋতিক রোশন ওয়াজ রিয়েলি রিয়েলি কুল, খুব ভালো লেগেছে। এছাড়াও সচিন তেন্ডুলকারকে দেখলাম, খুব ভালো লাগলো, খুব প্রাউড লাগছিল, এটা স্পোর্টস সেকশনে ছিল। উইলিয়াম শেক্সপিয়ারকে দেখলাম। এরপরে আমরা যেটা রয়্যাল রুমে গেলাম, এই যে দেখছো রয়্যাল রুমের একটা জিনিস আমার একটু অদ্ভুত লেগেছে, জানি না কি কারণ। প্রিন্স হ্যারি আর মেগান মার্কেল এবং প্রিন্স ডায়ানা, এদের তিনজনের মূর্তি কিন্তু এই রয়্যাল রুমে নেই। আমি জানি না তার পেছনে কি কারণ। প্রিন্স ডায়ানার মূর্তিটা ঠিক রয়্যাল রুম থেকে বেরিয়েই আছে বাঁদিকে, এবং প্রিন্স হ্যারি এবং মেগান মার্কেলের মূর্তিটা এই রয়্যাল রুমে ঢোকার ঠিক আগে আছে। তো আমি জানি না ওয়াই দিস ডিসক্রিমিনেশন, বা এটার পেছনে কোনো লজিক থাকতে পারে। তো ইট ওয়াজ জাস্ট লাইক দ্যাট। এরপর আমাদের গন্তব্য ছিল চেম্বার অফ হরার্স, যেটা কিনা একদম প্রথমে শুরু হয়েছিল। অ্যাকচুয়ালি মেরি তুসো এটা তৈরি করেছিলেন, বেসিক্যালি ডেথ মাস্ক তৈরি করেছিলেন ফ্রেঞ্চ রিভলিউশনের সময়কার, যেমন রোবস্পিয়ার, কিং লুই XVI, মারোয় আতোয়ানেত, এদের ডেথ বা এক্সিকিউশনের সময় বেশ কিছু ডেথ মাস্ক আছে, এটা দিয়ে শুরু হয়। এবং এই সময়ে প্রচুর সিরিয়াল কিলার যেমন জ্যাক দ্য রিপার, এদেরও প্রচুর আমরা কিন্তু স্টোরি এখানে দেখলাম। তো যাই হোক, ইট ওয়াজ অ্যান এক্সপিরিয়েন্স, ইট ওয়াজ অ্যান ইম্পর্টেন্ট এক্সপিরিয়েন্স, আই উইল সে। মাদাম তুসোর কথা তো প্রচুর শুনেছি, তো দেখে ভালো লাগছিল। এই যে একদম চেম্বার অফ হরার্সটা দেখে একটুখানি খারাপও লাগছিল যে কত ক্রাইমস, কত অন্যায় হয়েছে, বাট এনিওয়ে দিজ আর অল হিস্ট্রিজ। তো ইট ওয়াজ আ নাইস এক্সপিরিয়েন্স, আই উইল সে। যাই এরপর এখানে আমি তোমাদেরকে অনেকগুলো আমার পোজ মার্কা ছবি শেয়ার করলাম অনেক সেলিব্রিটিদের সঙ্গে। এই যে রণবীর সিং, ওর ছবিটা ভীষণ লাইভলি ছিল। আমার যেগুলো যেগুলো প্রিয় লেগেছে বা আমার যেগুলো ভালো লেগেছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে। সঙ্গে আমার আর শুকুর একটা কায়দার ছবিও আছে, এটাও তোমরা দেখে নিও। তো যাই হোক, সব মিলিয়ে ভালো লেগেছে, হ্যাঁ, সব মিলিয়ে খুবই ভালো লেগেছে। বাট লাস্টে যেটা খুব অবাক হলাম, সেটা একটা বিউটিফুল রাইড। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা কমফোর্টেবল ট্যাক্সিতে বসে যেটা মুভ করে, এটাকে স্পিরিট অফ লন্ডন রাইড বলা হয়। তো এই লন্ডন রাইডটা যেটা বোঝায় সেটা হচ্ছে এই লন্ডন শহরের যে একটা ফ্যাসিনেটিং জার্নি আছে, সেই জার্নিটাকে পুরোটা ডেপিক্ট করে, এবং একদম বহু পুরনো সময় থেকে একদম নতুন এখনকার সময় পর্যন্ত লন্ডনের যে হিস্ট্রি অফ ইভলিউশন, আই উইল সে, এই পুরোটাকে কিন্তু এই সুন্দর একটা জয় রাইডের মাধ্যমে বোঝা যায়। অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা নিশ্চয়ই কলকাতার সল্ট লেকের নিকো পার্কে অবস্থিত একটা রিভার কেভ রাইড দেখেছো। তো রিভার কেভ রাইডেও কিন্তু এরকম অনেকগুলো সিভিলাইজেশনের মধ্যে দিয়ে এরকম একটা কেবল কারে করে যাতায়াত, যেতে যেতে এরকম অনেক কিছু মুভিং অবজেক্টস দেখার সুযোগ আছে। তো আমার প্রত্যেকটা এই জায়গাটায় ক্রস করার সময় আমার বারবারই সল্ট লেকের নিকো পার্কের কথা মনে হচ্ছিল। যাই হোক, আমার আজকের গেছো দিদির ব্লগ এখানেই শেষ হচ্ছে। আশা করছি আমার লন্ডনে ঘোরার অভিজ্ঞতা তোমাদের ভালো লাগছে, এবং আশা করছি যে এর মাধ্যমে আমি কিছু না কিছু জানার মতন তথ্য এবং তত্ত্ব তোমাদেরকে দিতে পারছি। তো আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করো এবং কমেন্ট করো। এবং আমার একটা ফেসবুক পেজও আছে, সেই পেজটারও নাম হচ্ছে গেছো দিদি। তো সেটাও তোমরা প্লিজ একটু দেখো, এবং ভালো লাগলে সেটাকেও একটু ফলো করে রেখো, তাহলে তোমরা আমার যেগুলো লেটেস্ট আপডেট সেগুলোও তোমরা আস্তে আস্তে দেখতে পাবে।
তো যাই হোক, আজকের মতন এই অবধি। সবাই ভীষণ ভালো থেকো। আশা করছি ভারতবর্ষে সব কিছু ভালো চলছে, এবং আমাদের কলকাতায় যে একটা লেটেস্ট যা সমস্যা হচ্ছে, তিলোত্তমা সমস্যা, আমি খুব আশাবাদী যে আশা করছি এটা আরও আস্তে আস্তে বেটার একটা সলিউশনের দিকে যাবে। তো সবাই ভালো থেকো, খুব ভালো রেখো সবাইকে, এবং আমার আবার পরের লন্ডনের ব্লগে তোমাদের নিশ্চয়ই তোমাদের সঙ্গে নিশ্চয়ই আমার আবার দেখা হবে, এবং আরও অনেক কিছু আমার নতুন নতুন অভিজ্ঞতা তোমাদেরকে শেয়ার করার আমি চেষ্টা করব। তো ততক্ষণের জন্য বাই বাই এভরিওয়ান। প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো থেকো, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, খুব ভালো রেখো সবাইকে। বাই বাই।